লিফটের দরজা খুলতেই আমার বউকে হাসি মুখে মোবাইলে কথা বলতে বলতে একটি আবাসিক হোটেল থেকে নেমে যেতে দেখে আমি চমকে উঠলাম। আমার বউ অবশ্য আমাকে খেয়াল করেনি, কিন্তু তাকে আমি খেয়াল করেছি। আমার পাশে ছিল আমার অফিসের একজন ঊর্ধ্বতন অফিসার, যিনি ঢাকা থেকে এসেছেন আমাদের অফিসে। ওনাকে এই হোটেলে একটা রুমের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাকে অফিস ম্যানেজমেন্ট থেকে দায়িত্ব দিয়েছেন। আমাদের অফিসে আসা ঊর্ধ্বতন অফিসার লিফটে প্রবেশ করলেন আর বললেন, কি হলো বিজয় সাহেব, আসুন। ওনার ডাক শুনে আমি চমকে উঠলাম। তারপর আমি লিফটে প্রবেশ করলাম। হোটেলের রিসিপশনে এসে দেখলাম হোটেল ম্যানেজার মোর্শেদ সাহেব নেই। ম্যানেজারের চেয়ারে অন্য একটা লোক বসা। আমাকে দেখে বললেন, আসুন স্যার, আসুন, প্লিজ সিট ডাউন। আমি এবং আমাদের ঊর্ধ্বতন অফিসার বসলাম। মোর্শেদ সাহেব কই? উনি একটা জরুরি কাজে বের হয়েছেন। আমি এই হোটেলের নতুন ম্যানেজার, আমার নাম সাইফুল ইসলাম। আপনাদের জন্য কি করতে হবে বলুন। আমি হাত বাড়িয়ে তার সাথে হ্যান্ডশেক করলাম। যদিও আমি এত কিছু করছি, কিন্তু আমার মন পড়ে আছে আমার বইয়ের উপর। সে কেনই আবাসিক হোটেলে আসলো? সাইফুল সাহেব আবারও জিজ্ঞাসা করলেন, স্যার আপনাদের কি রুম লাগবে? আমি বললাম, আমি ইফতিয়াপিয়াস প্রাইভেট লিমিটেড থেকে এসেছি। আমাদের বস আপনাদের এখানে ফোন করে একটা রুম বুকিং দিয়ে রেখেছিল, যেটা মোর্শেদ সাহেব জানতো। তারপর নতুন ম্যানেজার রেজিস্ট্রি খাতা খুলে দেখতে লাগলেন। খাতা চেক করার এক পর্যায়ে বলল, আপনার নাম কি মিস্টার মমিন সাহেব? আমার পাশে বসে আমাদের ঊর্ধ্বতন অফিসার মমিন সাহেব বলল, জি আমি মমিন সাহেব, কিন্তু আমি তো চেয়েছিলাম 5 স্টার মানের কোনো হোটেল। হোটেল ম্যানেজার সাইফুল সাহেব বলল, সরি স্যার, আমাদের এই জেলা টাউনে এর চাইতে ভালো মানের কোনো হোটেল নেই। তবে আপনার কোনো সমস্যা হবে না, এখানে সব ধরনের ব্যবস্থা আছে। হোটেল ম্যানেজারের মুখে সব ধরনের ব্যবস্থার কথা শুনে আমার আবারও আমার স্ত্রীর কথা মনে পড়ে গেল। আমার স্ত্রী তো কোনো সার্ভিস করে না, তাহলে কেন সেই হোটেলে আসলো? তার তো এমন টাইমে হোটেলে আসার কথা না। তাহলে কি আমার স্ত্রী বিপদগামী হয়ে গেছে? ঠিক আছে, কি আর করব, একটা রাত মাত্র থাকবো, দিন ভালো দেখে একটা রুম দিন। আমাদের ঊর্ধ্বতন অফিসারের মুখে এমন কথা শুনে আমি আবারও বাস্তবে ফিরে আসলাম। হোটেলের নতুন ম্যানেজার হোটেল বয়কে ডাক দিলেন, ফাহিম একটু এদিকে এসো। একটু পরে দেখলাম হোটেল বয় এসে সবাইকে সালাম দিল। ওনাকে 301 নাম্বার রুমটাতে নিয়ে যাও, আর ওখানে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, জুতো, টাওয়েল অ্যান্ড মিনারেল ওয়াটার সবকিছু আছে কিনা দেখবে। যদি না থাকে সবকিছুর ব্যবস্থা করে দিবে। ওকে স্যার, এগুলো নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। প্লিজ আপনি আসুন আমার সাথে। আর শোনো, এর বাহিরেও যদি স্যারের কিছু লাগে ওগুলোর ব্যবস্থা করে দিবে। হোটেল ম্যানেজারের মুখে এর বাহিরেও কিছু যদি লাগে কথাটা শুনে আমার আবারও আমার বউয়ের কথা মনে পড়ে গেল। আমি শুনেছি কিছু কিছু হোটেলে নাকি চাইলে এক রাতের জন্য বউ পাওয়া যায়। তাহলে কি আমার বউ কারো শয্যা সঙ্গী হওয়ার জন্য এখানে এসেছিল? ভাবতেই নিজের প্রতি নিজের ঘৃণা জন্মাচ্ছে। ঠিক আছে বিজয় সাহেব, তাহলে আমি রুমে যাচ্ছি, কাল গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে যাবেন বলে আমার ঊর্ধ্বতন অফিসার রিসিপশন থেকে চলে গেলেন। আমি দাঁড়িয়ে ওনাকে সালাম জানালাম। আবারও বসে ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনাদের এখানে সবকিছুর ব্যবস্থা বলতে কি কি বোঝাচ্ছেন? ম্যানেজার হাসি দিয়ে বলল, একটা মানুষের স্বাচ্ছন্দ্যে রাত্রে ঘুমানোর জন্য যা যা দরকার হয় আমরা সবকিছুর ব্যবস্থা করে থাকি। আমার মনের ভেতর কিউরিসিটি কাজ করছিল। সবকিছু বলতে কি কি বোঝাচ্ছেন ওটা জানার খুবই আগ্রহ ছিল, কিন্তু ভদ্রতার খাতিরে সব জিজ্ঞেস করতে পারলাম না। একটা সময় ওনার সাথে হ্যান্ডশেক করে আমি বের হয়ে আসলাম। লিফট দিয়ে নামতে যাব এমন সময় লিফটের সামনে আসতে দেখলাম হোটেল বয় ফাহিম এদিকে আসছে। আমি তাকে দাঁড় করিয়ে বললাম, আপনার নাম তো ফাহিম তাই না? শুধু ফাহিম না স্যার, মোহাম্মদ জাহিদ বিন আল সাখাওয়াত হুসাইন ইখতিয়ার উদ্দিন ফাহিম। এত লম্বা নাম আমার বাপের জন্মেও শুনিনি। আমি ওদিকে না গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনাদের এই হোটেলে কি কি সুযোগ সুবিধা আছে? কোন সুযোগ সুবিধা লাগবে স্যার? শুধু আমাকে বলবেন। অফিসিয়ালি সুযোগ সুবিধার বাহিরেও আমি আরো কিছু গোপনে আনঅফিসিয়ালি সাপ্লাই দিয়ে থাকি। যেমন আমাদের এই হোটেলের মালিকের নাম হচ্ছে বরুণাচার্য। ওনার হোটেলে সবকিছু পাওয়া গেলেও এবং নারী পাওয়া যায় না। কিন্তু স্যার কেউ যদি আমার কাছে গোপনে সেটা চায়, আমাদের অফিসের স্যারেরা না জানলে আমি সেটাও সাপ্লাই দিয়ে থাকি। আমি ডানে বামে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, টাকার বিনিময়ে মেয়ে পাওয়া যায়? আমার কথা শুনে সে ভয় পেয়ে এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে বলল, আপনার যদি লাগে তাহলে স্যার আমি সেটার ব্যবস্থা করে দিব, তবে সেটা খুব গোপনে করতে হয়। আমি এতক্ষণে ক্লিয়ার হয়ে গেলাম আমার বউ কেন এই হোটেলে এসেছিল। মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেল। ততক্ষণে লিফট আমাদের ফ্লোরে চলে আসাতেই আমি তার সাথে কথা না বাড়িয়ে লিফট দিয়ে নিচে নেমে গেলাম। আমার বাসায় ঢুকে ড্রয়িং রুমে সোফার উপর বসে পড়লাম। এমন সময় আমার ছোট বোন রোশনি এসে জিজ্ঞাসা করলো, ভাইয়া তুমি কখন এসেছো? একটু আগে। তোর ভাবি কই? একটু আগে বাহির থেকে এসে গোসল সেরে খাওয়া দাওয়া করে এখন শুয়ে আছে। মনে হচ্ছে ভাবি খুব টায়ার্ড। রোশনির মুখে ওর ভাবি বাহির থেকে এসে গোসল করার কথা শুনে আমি আরো বেশি আতঙ্কিত হয়ে গেলাম। আমার চেনা পৃথিবীটা কেমন জানি অচেনা হতে লাগলো। সবকিছু কেমন জানি ওলটপালট হয়ে যেতে লাগলো। আমি আমার ছোট বোনকে এত সব বুঝতে না দিয়ে বললাম, আমাকে এক গ্লাস পানি দে তো। রোশনি আমার জন্য পানি আনতে চলে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, আমার সংসারে কি এমন অভাব পড়েছে যে আমার বউকে বাড়তি ইনকাম করার জন্য বিপথে পা বাড়াতে হবে? এমনও তো না যে আমি শারীরিকভাবে অক্ষম, তাই নিজের চাহিদা পূরণ করতে ওকে হোটেলে যেতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে এমন সময় লক্ষ্য করলাম পানির গ্লাস হাতে আমার স্ত্রী এসে আমার পাশে বসলেন। এই প্রথম আমার স্ত্রীকে দেখে আমি বিরক্ত হলাম। সে পানির গ্লাসটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, কখন এলে? আমাকে ডাকলে না কেন? ঘৃণায় তার সাথে কথা বলতে ইচ্ছা করছে না, তাই আমি তার কথার কোনো উত্তর না দিয়ে উঠে চলে যেতে চাইলাম। সে অবাক হয়ে গেল। সে বুঝতে পারলো আমি যে তাকে
তাকে অ্যাভয়েড করছি। তাই আবারও বলল, কি হলো, পানি পান না করে চলে যাচ্ছ? তৃষ্ণা মিটে গেছে বলেই আমি আমার রুমের দিকে চলে আসলাম। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। রুমে এসে পোশাক পাল্টাচ্ছিলাম ঠিক, কিন্তু কোনোভাবে মন থেকে আমার স্ত্রীর কার্যকলাপগুলো সরাতে পারছিলাম না। বারবার মনে পড়ছে আমার স্ত্রী হোটেল থেকে নেমে আসছে। বারবার মনে পড়ছে হোটেল ম্যানেজারের মুখে বলা কথা, এ হোটেলে যা চাই তাই পাওয়া যায়। এখনো কানে বাজছে হোটেল বয় ফাহিম বলছে সে গোপনে এবং নারী সাপ্লাই করে। এর মধ্যে আমার স্ত্রী আসে, পেছনে দাঁড়িয়ে বলল, কি হলো বিজয়, তোমার কি মন খারাপ? আমি আর তার দিকে না তাকিয়ে নিজের মতো করে পোশাকগুলো পাল্টিয়ে লুঙ্গিটা পরে নিলাম। পাশে রাখা গামছাটা নিয়ে ফ্রেশ হওয়ার জন্য চলে যেতে চাইলাম। সে আবারও বলে উঠল, কি ব্যাপার বিজয়, তুমি আমার কোনো কথার উত্তর দিচ্ছ না যে? সময় হলে সব কথার উত্তর দিব বলে আমি রুম থেকে বের হয়ে চলে আসলাম। আমি ফ্রেশ হয়ে মায়ের রুমে এসে দেখলাম মা তখন নামাজ পড়ছে। মায়ের নামাজের যাতে কোনো সমস্যা না হয় তাই আমি একটু দূরে দাঁড়িয়ে রইলাম। মায়ের নামাজ শেষ হলে মা যায় নামাজের পাটি গোছাতে গোছাতে বলল, কিছু বলবি বাবা? আমি অফিসে যাওয়ার পর তোমাদের বউ কি ঘর থেকে বের হয়েছিল? হ্যাঁ, জরুরি একটা কাজ আছে বলে বিকালের দিকে বের হয়েছিল। কোথায় গিয়েছিল সেটা তো আমি জানি না বাবা, তুমি এ ঘরের গার্ডিয়ান, তোমাকে কিছু না বলে সে কোথায় যায় কি করে এগুলোর খবর রাখার দায়িত্ব কি তোমার না? সে তো মাঝে মধ্যেই যায়, আবার সময় মতো চলে আসে। সে যে প্রতিদিন যায় সে কথা তো তুমি আমাকে কখনো বলনি। আমার এমন কথা শুনে মা কিছুটা চিন্তিত হয়ে গেল। কেন বাবা, কোনো সমস্যা? সমস্যা মানে মহা সমস্যা। ঘরের বউ কাউকে কিছু না জানিয়ে হুটহাট যখন মন চায় তখন চলে যাবে, আর তুমি তাতে নীরব সম্মতি দেবে। কাজটা কি ঠিক? কি হয়েছে আমাকে বল। আমার কি এই মুহূর্তে মাকে বলা সম্ভব যে আমার বউ আমাদের অগোচরে প্রতিদিন হোটেলে যায়? এ কথা মাকে বলা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। তাই আর কথা না বাড়িয়ে মায়ের রুম থেকে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে খাটে শুয়ে আছি। পৃথিবীটা আমার কাছে বিষের মতো মনে হচ্ছে। যে আমি গতকালকেও জানতাম পৃথিবীর সবচাইতে চরিত্রবান ফরহেজগার একটা বউ পেয়ে আমার জীবন ধন্য, সেই আমার আজ কেন জানি মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে জঘন্য মেয়েটি আমার জীবনে জুটেছে। এই মুহূর্তে আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। পৃথিবীতে এমন এমন কিছু পরিস্থিতি মানুষের জীবনে আসে যে পরিস্থিতির কথা কারোর সাথে শেয়ারও করা যায় না। আর সেই সমস্যাটা যদি হয় স্বামী স্ত্রীর ভেতর তাহলে সেটা আরো মারাত্মক হয়। এমন সময় লক্ষ্য করলাম আমার বউ বাড়ির সব কাজকর্ম শেষ করে ঘুমোতে এসেছে। সে যখন খাটে এসে আমার পাশে শুতে চাইল তখন আমি খাট থেকে নেমে বালিশ আর কম্বলটা নিয়ে ড্রয়িং রুমে চলে গেলাম। ড্রয়িং রুমে এসে সোফার উপর শুয়ে পড়লাম। গতকাল রাতেও যাকে আমি পরম যত্নে আদর করেছি আজ তার প্রতি ঘৃণা জন্মাচ্ছে। তার পাশে শুতেও আমার ঘেন্না হচ্ছে। এমন সময় দেখলাম সে এসে আমার পাশে দাঁড়ালো। কি হলো বিজয়, তুমি এমন করছো কেন? প্লিজ সিন ক্রিয়েট করো না, তুমি রুমে ঘুমো, আমি আজ এখানে ঘুমোবো। সিন ক্রিয়েট কি আমি করছি না তুমি করছো? আমার কিছু ভালো লাগছে না, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। কি হয়েছে সেটা তো বলো। এমন সময় দেখলাম পাশের রুম থেকে মা এবং ছোট বোন চলে এসেছে। তাদের আসতে দেখে আমি আর কথা না বাড়িয়ে ওখান থেকে আবার রুমে চলে আসলাম। আমার মা এসে আমার বউকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বৌমা, বিজয়ের সাথে কি তোমার কোনো ঝগড়া হয়েছে? না মা, আমাদের মধ্যে তো কোনো ঝগড়া হয়নি। তাহলেও এমন করছে কেন? আমার ছোট বোন রোশনি বলল, জানো মা, ভাইয়া বিকালে অফিস থেকে এসে আমার কাছে পানি চেয়েছিল। আমি পানি নিয়ে যাওয়ার সময় ভাবি আমার কাছ থেকে পানির গ্লাসটা নিয়ে ভাইয়ার কাছে গেছিল। ভাইয়া তখন ভাবির সাথে খারাপ ব্যবহার করেছে। ছেলেটার হয়েছে কি কিছুই তো বুঝতে পারছি না। মাগরিবের সময় আমার রুমে গিয়েও তোমার ব্যাপারে কত কথা জিজ্ঞাসা করলো। আমার মায়ের মুখে এমন কথা শুনে আমার বউ বলল, আমাদের বিয়ে হয়েছে আজ 3 বছর, এর মধ্যে কোনো দিন আপনার ছেলে আমার সাথে এমন দুর্ব্যবহার করেনি। কিন্তু আজ কি হলো কিছুই বুঝতে পারছি না। আমি শুতে গেলাম, সে আমার পাশ থেকে বালিশ আর কম্বল নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। পুরুষ মানুষের মন কখন কি চায় বুঝতে পারি না। বৌমা থাক, আজ রাতে আর রুমে যাওয়ার দরকার নেই, তুমি আমার সাথে চলো, রাতে ঘুমোলে দেখবে সব ঠিক হয়ে গেছে বলে আমার মা বউকে নিয়ে ওনার রুমে চলে গেল। সকালবেলা বউ ঘুম থেকে উঠে আমার রুমে এসে আমাকে পেল না, কারণ খুব ভোরে আমি অফিসের উদ্দেশ্যে চলে এসেছি। বউ আমাকে রুমে না পেয়ে বাথরুমের দিকে গেল। বাথরুমের দরজা খুলে দেখলো সেখানেও আমি নেই। সে মনে করেছে হয়তোবা আমি ডাইনিং রুমে আছি। তারপর সে ডাইনিং রুমে এসে দেখে সেখানেও আমি নেই। ডাইনিং রুমে আমার মা এবং আমার ছোট বোন নাস্তা করছিল। মা, আপনার ছেলেকে কোথাও দেখছি না। কি বলো, বিজয় রুমে নেই? না মা, রুমে তো নেই, আমি মনে করেছিলাম বাথরুমে, সেখানেও নেই। তারপর বেলকনি, বাসার ছাদ সব জায়গায় খুঁজেছি, কোথাও আপনার ছেলেকে দেখতে পাচ্ছি না। এত সাত সকালে ছেলেটি গেল কোথায়? এই রোশনি, তোর ভাইয়াকে একটা ফোন করে দেখতো। রোশনি মোবাইলটা নিয়ে আমাকে কল দিল। আমি তখন অফিসে বসে কাজ করছিলাম। রোশনির কল দেখে রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তুমি কোথায়? অফিসে। রোশনি আমার মুখে অফিসের কথা শুনে মাকে বলল, মা ভাইয়া নাকি অফিসে? কই দেখি, এদিকে দে তো, আমি একটু কথা বলি। মা রোশনির হাত থেকে মোবাইলটা নিয়ে আমাকে বলল, কি রে বাবা, তুই সাত সকালে কাউকে না জানিয়ে অফিসে চলে গেলি, ব্যাপার কি? অফিসে অনেকগুলো কাজ জমে গেছে, তাই সাত সকালে এসে কাজ ধরেছি। এই প্রথম আমি মায়ের সাথে মিথ্যা কথা বললাম। তাই বলে তুই কাউকে না জানিয়ে অফিসে চলে যাবি? মা এখন কাজের অনেক চাপ, আমি তোমার সাথে পরে কথা বলবো বলেই আমি মোবাইলের লাইনটা কেটে দিলাম। আসলে আমার মনের উপর যে চাপ যাচ্ছে সেটা আমি মাকে বুঝতে দিতে চাই না। এই মুহূর্তে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটাই আমি বুঝতে
বুঝতে পারছি না, এমন একটা সিচুয়েশনে আছি, না পারছি কারোর সাথে শেয়ার করতে, না পারছি নিজে নিজে সহ্য করতে। তাই আবারও নিজেকে কাজের ভেতর ডুবিয়ে রাখার জন্য ল্যাপটপ নিয়ে কাজ করা শুরু করলাম। বিকালে অফিস শেষ করে ড্রয়িং রুমে এসে চমকে উঠলাম। হোটেলের সেই নতুন ম্যানেজারটা আমার ড্রয়িং রুমে। উনি আমাকে দেখে অবাক হয়ে গেলেন, আমিও তাকে দেখে আশ্চর্য হলাম। শেষমেশ হোটেলের ম্যানেজারকে আমাদের বাসায় নিয়ে আসলো। পাশে বসে আছে আমার মা এবং ছোট বোন। আমার স্ত্রী দাঁড়িয়ে বলল, এদিকে এসো, তোমাকে পরিচয় করিয়ে দেই। হোটেলের নতুন ম্যানেজার বলল, তোর থেকে পরিচয় করিয়ে দিতে হবে না, ওনার সাথে আমার আগে থেকেই পরিচয় আছে। হোটেল ম্যানেজারের মুখে আমার বউকে তুই করে সম্বোধন করতে দেখে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি এখানেই শেষ নয়। আমরা বরাবরই আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করে গল্প তৈরি করার চেষ্টা করি। এই গল্পটি শেষ পর্যন্ত কি হয় সেটা যদি আপনারা জানতে চান, তাহলে আপনাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে আপনারা দ্বিতীয় পর্ব চান কিনা। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।